তো কাজ বলতে মূলত কী বোঝায় এটা আমরা কিছুটা বুঝতে পারছি। আর প্রথম লেকচারে আমরা বলছিলাম যে কাজ হিসাব করার জন্য আমাদের দুইটা লাইন মাথায় রাখতে হবে, যে বল গুণন বলের দিকে স্মরণের উপাংশ, এরপর স্মরণ গুণন স্মরণের দিকে বলের উপাংশ। এই দুইটা লাইন আমরা বলছিলাম, কিন্তু দুইটা লাইনের ব্যাখ্যা শেখা হয়নি। আজকে আমরা শিখব। তো দেখো লেখা আছে যে ধ্রুব বল দ্বারা সম্পাদিত কাজ, তার মানে বলটা পরিবর্তনশীল হতে পারে। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজও আছে। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, এই দুইটা লাইনের পার্থক্য আসলে কি? তাহলে এই দুইটা লাইন যদি আমরা একটু বুঝতে চাই, ধরো আমাদের একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে। তো এই রাস্তায় এই পর্যন্ত এ থেকে বি পর্যন্ত রাস্তাটা সোজা। এরপর রাস্তাটা তারপর থেকে হাঁটা উঁচু এবং কাদা ভাঙাচোরা, তারপর আবার সি থেকে ডি পর্যন্ত হচ্ছে রাস্তাটা ঢাল পাহাড়ের মতো, এটা হচ্ছে পাহাড় ডি। তো এই রাস্তা দিয়ে যদি আমরা একটা ট্রলিকে হাতে করে নিয়ে যাই, এটা একটা ট্রলি, এটা একটা ব্লক বা বস্তু, এটাকে যদি আমরা এফ ফোর্স দিলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এবং এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই 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 যে বস্তুটা আছে, এই বস্তুর ভর এম, এই এম ভরের বস্তুকে আমরা একটা নির্দিষ্ট বেগে নিয়ে যাব, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে আমরা সামনের দিকে নিয়ে যাব। তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত রাস্তাটা সোজা, একদম এ থেকে বি পর্যন্ত রাস্তাটা সোজা, একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দিলেই এটা আসলে এ থেকে বি পর্যন্ত যাবে। কিন্তু বি থেকে সি, এখানে রাস্তাটা একটু ব্যতিক্রম। তাহলে এখানে অবশ্যই কিন্তু যদি আমরা এই 10 মিটার পার সেকেন্ড বেগ মানে বজায় রাখতে চাই, তাহলে আমাদের ফোর্সটা কিন্তু বড় হতে হবে। তাহলে এইদিকে আমরা এখানে চিন্তা করলাম F1 ফোর্স, আর বস্তুটার এই বি থেকে সি পর্যন্ত এই পর্যন্ত ফোর্স আমরা ধরলাম F2 ফোর্স। আর এই ফোর্সটা আরও সি থেকে ডি পাহাড়ে উপরে তুলতে হবে, তাহলে ফোর্স আমাদের আরও বেশি দিতে হবে, এটা হচ্ছে F3। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এই বিতে রাস্তা একদম সহজ, মানে সমান। তাহলে এখানে ফোর্সটা আমাদের হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এই যে ফোর্স F1, এটা কিন্তু কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট পরিমাণ যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে 10 মিটার পার সেকেন্ড বজায় থাকবে। কিন্তু আমাদের দেখো এই রাস্তার ক্ষেত্রে এখানে রাস্তাটা কোনো একটা পয়েন্টে হয়তো বা বেশি বল দিতে হবে, আবার বস্তুটা নিচে যখন নামবে তখন আবার 10 মিটার পার সেকেন্ড বজায় রাখতে হলে বস্তুটা কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই F2টা কিন্তু ফিক্স থাকতেছে না, F2টা কিন্তু পরিবর্তনশীল, এটা কিন্তু পরিবর্তনশীল। ঠিক একইভাবে F3ও পরিবর্তনশীল। তাহলে আমাদের বিতে আমাদের যে কাজটা হয়েছে এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, যদি আমরা কাজের হিসাব করি। বিসিতে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হবে, সিডিতেও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হবে। কারণ এই F3 নির্দিষ্ট বজায় থাকতেছে না, কারণ আমরা 10 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে অবশ্যই আমাদের এই ফোর্সটা পরিবর্তিত হবে রাস্তার উপর ভিত্তি করে। আমাদের এই পর্যায়ে আমরা যেটা শিখবো যে ধ্রুব বল দ্বারা সম্পাদিত কাজ, সেটা আমরা শিখবো। অর্থাৎ এ থেকে বি ধ্রুব বল দ্বারা সম্পাদিত কাজ কিভাবে হিসাব করা হয়, এটা আমরা শিখবো। আমরা আপাতত বুঝলাম যে কাজটা দুই ধরনের ক্ষেত্রে হতে পারে, ধ্রুব বল দ্বারাও হতে পারে, পরিবর্তনশীল বল দ্বারাও হতে পারে। তো আজকে আমরা শিখবো ধ্রুব বল দ্বারা সম্পাদিত কাজ কিভাবে হিসাব করা হয়। আমরা যে লাইনটা শিখছিলাম এটা একটু লিখবো, ওই যে দুইটা লাইন, যে কাজের হিসাব করা হয় বল গুণন বলের দিকে সরণ, বল গুণন বলের দিকে সরণ, অথবা সরণ গুণ সরণের দিকে বল। তাহলে আমরা প্রথমে এটা শিখি, বল গুণন বলের দিকে সরণের উপাংশ। ধরো কোনো একটা বস্তু আছে আমাদের এম ভরে বস্তু, আচ্ছা এটা একটা বস্তু আঁকায় আগে। তাহলে ধরো এখানে একটা বস্তু আছে, আমাদের এখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে এম। তো এই বস্তুটাকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এই বস্তুটার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো বস্তুটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এইদিকে, তো এটা হচ্ছে ফোর্স এফ। কিন্তু বস্তুটা এই এফ বরাবর আসেনি, বস্তুটা সরে গেছে উপরের দিকে। এরকম উদাহরণ তোমরা দেখতে পারবা বাস্তবে, একদিকে বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু বস্তুটা সরে যাচ্ছে অন্যদিকে। এই যে এই বরাবর সরণ হয়েছে বস্তুটার, তো এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে বস্তুর সরণ। তো এক্ষেত্রে মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে কৃত কাজটা কি হবে, আমরা হিসাব করব কৃত কাজ কত। বস্তুটা আমাদের হলো এ বিন্দু থেকে
বি বিন্দুতে আসছে, সরে আসছে, এটা হচ্ছে তার সরণ। আর ফোর্স, এটা তো ফোর্সের মান। তাহলে এখন যদি খেয়াল করো, আমাদের বল একটা ভেক্টর রাশি, ভেক্টরের দিক এটা কিন্তু এই যে এ বরাবর ভেক্টর, এবং এর এর মান কিন্তু এই এফ, এর মান এফ দ্বারা প্রকাশ করা হচ্ছে। এর মান মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা, বলের দৈর্ঘ্যটাই হচ্ছে বলের মান। আবার সরণ হচ্ছে এবি, এবি এর দৈর্ঘ্য সেটা হচ্ছে এস, এটাই হচ্ছে তার সরণের মান। তাহলে কৃত কাজ যদি আমরা হিসাব করি, কৃত কাজ আমরা লিখেছি যে ডব্লিউ ইকুয়াল বল গুণন বলের দিকে সরণ, বলের দিকে সরণ এর উপাংশ, সরণের উপাংশ। তাহলে আমাদের ফোর্স, বলের মানটা কোনটা হবে, আমাদের বল একদম পুরো বলটা বলছে, তো বলটা আমাদের ফোর্স মানে এই পুরো মানটাই গুণ হবে। তাহলে আমরা এখন এখানে লিখলাম হচ্ছে এফ গুণন, এখানে হচ্ছে ঝামেলা, এটার জন্য আমাদের ভেক্টর বিভাজনটা শেখার দরকার হয়েছে, যে বলের দিকে সরণের উপাংশ। তার মানে এখানে যদি আমরা এস লিখি তাহলে হবে না, সরণের উপাংশ হতে হবে। তার মানে বলের দিকে যদি সরণের উপাংশ হয়, তখন আমাদের কি করতে হবে, ওই যে আমরা শিখছিলাম যে ছক কাগজে এই যে একটা এই বড় একটা, এটা ধরলাম আমরা ওয়াই অক্ষ, এই যে এটা ধরলাম আমরা এক্স অক্ষ। তখন আমরা কি করতাম, আমাদের এই বল বরাবর যদি উপাংশটা বের করতে বলছে, বলের দিক বরাবর, এখান থেকে লম্ব টানে দিতে হবে। তাহলে বলের দিকে সরণের উপাংশ কোনটুক হবে, বলের দিকে সরণের উপাংশ হবে এই যে এর থেকে এই পর্যন্ত। এটাকে আমরা এই বিন্দুটাকে দিলাম আমরা হচ্ছে এ বি, এটাকে দিলাম বি প্রাইম। এইটুকু দৈর্ঘ্য কিন্তু আমাদের বলের দিকে সরণের উপাংশ, এটুকু হচ্ছে আমাদের বলের দিকে সরণের উপাংশ। এখন আমাদের মানটা বসাতে কি হবে, এখানে এ ইন্টু বি প্রাইম চিত্র অনুযায়ী। তাহলে এখানে আমাদের ফোর্স থাকলো, এবং এ বি প্রাইমের মান আমরা কিন্তু ভেক্টর বিভাজনে মানে ভেক্টর বিভাজন যখন পড়েছিলাম তখন শিখছি যে আমাদের যার সাথে থিটা থাকে, আমাদের এই যে থিটা আছে কার সাথে, এই এক্স অক্ষের সাথেই থিটা আছে, অর্থাৎ বলের সাথেই থিটা আছে। তাহলে আমাদের এই এ বি প্রাইমের দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটার মান হবে কস থিটা, এস কস থিটা। তাহলে এই দৈর্ঘ্যটা কি হবে, এস কস থিটা। দেখো এখানে বস্তুটা বোঝাচ্ছে যে এই এম ভরের বস্তুর উপর আমাদের হলো এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটা বলের দিকে এই যে এই বরাবর সরছে কিন্তু এ থেকে বি প্রাইম। তাহলে আমরা যদি এখানে এ বি প্রাইম না দিয়ে যদি এ বি দিতাম তাহলে কি হতো, না তাহলে হতো না, কারণ এ বিটা আমাদের বলের দিকে সরণ না, বলের সাথে থিটা কোণে সরণ। আমাদের এ বি হচ্ছে কি বলের সাথে থিটা কোণে সরণ, কিন্তু আমাদের বলের দিকে সরণ যেটা সেটা হচ্ছে এস কস থিটা। তাহলে আমরা বসাবো হচ্ছে এস কস থিটা, এটা হচ্ছে কৃতকাজের পরিমাণ। তাই এটা আমরা হচ্ছে অনেকে দেখো মুখস্থ করবে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তো এটা কিন্তু আসলে মুখস্থ না, বলের সংজ্ঞায় দেওয়া হয়েছিল এরকম, বল গুণন বলের দিকে সরণের উপাংশ। তার মানে ডাব্লিউ ইকুয়াল যে এফ এস কস থিটা, এটা কেন হলো কিভাবে হলো এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু এটা কিন্তু সংজ্ঞা থেকে আসছে যে বল গুণন বলের দিকে সরণের উপাংশ অর্থাৎ এস কস থিটা। এখন দেখো আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ার সময় ডট গুণন এবং ক্রস গুণফল দুটো শিখছিলাম। কি শিখছিলাম আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ার সময় আমরা ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণফল নির্ণয় করা শিখেছিলাম। তাহলে যেটা ডট প্রোডাক্ট, ডট গুণফল, অর্থাৎ দুটা ভেক্টর যদি থাকে এই বরাবর এ ভেক্টর আর এই বরাবর হচ্ছে বি ভেক্টর, দুটার মাঝখানে কোণ হচ্ছে থিটা। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা যদি এ ক্রস বি করতাম তখন আমাদের কি আসতো, এটা একক ভেক্টর, এরপরে হলো এ ভেক্টরের মান সেটা হচ্ছে এ, বি ভেক্টরের মান সেটা হচ্ছে বি, এবং মধ্যবর্তী সাইন কোণের অনুপাত সাইন থিটা। এটা হচ্ছে এটা ডট গুণফল না, এটা হচ্ছে ক্রস গুণফল। তাহলে আমরা লিখি এটা ক্রস প্রোডাক্ট, CROSS ক্রস প্রোডাক্ট। আর ডট প্রোডাক্ট কি শিখেছিলাম এই দুইটা ভেক্টরের, ডট প্রোডাক্ট হচ্ছে এরকম যে এ ভেক্টর, দুইটা ভেক্টরের মাঝখানে ডট দিয়ে প্রকাশ করা হবে, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এরপরে হচ্ছে কস থিটা, এ ডট বি কস থিটা। এখন একটু খেয়াল করো আমাদের এই যে এখানে এ বি ভেক্টরের ডট প্রোডাক্ট, এ বি ভেক্টরের ডট প্রোডাক্ট এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা লেখা যায়। তাহলে আমাদের এখানে একই লাইন আমাদের দেওয়া আছে যে এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা।
তো এফ এস কস থিটা তার মানে কি হবে, অর্থাৎ একদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, আর একদিকে সরণ হচ্ছে সেটা হচ্ছে এস, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এফ এস কস থিটা দ্বারা বোঝায়, এই দুটো যদি আমরা ডট গুণফল নির্ণয় করি এফ আর এস এর, তাহলে এফ একটা ভেক্টর রাশি, এস সরণ সেটাও একটা ভেক্টর রাশি, এটার গুণফল কি হবে, ডট গুণফল এফ এস কস থিটা। তাহলে আমরা এই লাইনটাই এর সাথে একটু কানেক্ট করে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু আমরা এফ এস কস থিটার পরিবর্তে এফ এস কস থিটার পরিবর্তে এফ এস কস থিটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, আমরা এফ ডট এস এটা বসাতে পারি। তাহলে বসাবো হচ্ছে এফ ডট এস। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা বা এফ ডট এস বল ও সরণের ডট গুণফল দ্বারা হিসেব করা হয়। এটা কিভাবে করা হয়, এই সবগুলোর মূলে কিন্তু রয়েছে এই একটা লাইন, এই লাইন থেকে এই সব মানে ব্যাখ্যাগুলো চলে আসে যে বল গুণন বলের দিকে সরণের উপাংশ। সুতরাং এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃত কাজ হিসাব করার সময় ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা কেন হয় বা এফ ডট এস কেন, কি কারণে হলো ডট গুণফল দ্বারা কৃত কাজকে প্রকাশ করা যায়। তাহলে এটা একটা লাইন গেল, আমরা এই যে একটা লাইন কিন্তু শিখছি প্রথমটা, বল গুণন বলের দিকে সরণের উপাংশ। কিন্তু যদি সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ হয় তাহলে কি সমীকরণ আসবে সেটা একটু দেখি। এরপর আমরা দ্বিতীয় লাইনটা শিখবো, সেটা হচ্ছে কৃত কাজ, এটার সংজ্ঞা হচ্ছে সরণ সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। তাহলে আগেরটাই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা পাইছি, কিন্তু এই 2 নম্বর ক্ষেত্রে আমরা কি পাবো এটা একটু দেখার বিষয়, এটা একটু দেখি। তা ধরো আমাদের এই যে এরকম হয় একটা রাস্তা আছে, এটা হচ্ছে রাস্তা, এখানে যদি একটা হাতল এই যে লন রোলার থাকে, এটাকে যদি আমরা এইদিকে ফোর্স অ্যাপ্লাই করি এটা অবশ্যই আকাশে উড়ে উড়ে যাবে না, এটা কিন্তু এই রাস্তা বরাবর এই দিকে যাবে। অর্থাৎ আমাদের বলের পরিমাণ এফ থিটা কোণে দেওয়া আছে, কিন্তু সরণটা কিন্তু এই বলের সাথে থিটা কোণে ভূমির উপর দিয়ে হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণটা কি আসবে, তাহলে আমরা এটাকে একটু আর্ট করি। আচ্ছা, এটাকে একটু আর্ট করি। আচ্ছা, এই হয়ে গেছে। তাহলে এটাকে উপরে নিলাম। এখন দেখো ধরো আমাদের এখানে এম ভরের একটা বস্তু আছে, এই যেখানে এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে আমাদের ফোর্স দেওয়া হয়েছে, এটাকে আমরা এই বিন্দুটাকে ধরলাম ও, ও এ বরাবর ফোর্স দেওয়া আছে, এই ফোর্সের মান হচ্ছে এফ, আর ও বি বরাবর বস্তুটার সরণ ঘটছে, এটা হচ্ছে এস। তাহলে বলের মান আর সরণের মান কিন্তু আমরা পাচ্ছি, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এই ক্ষেত্রে আমরা কৃত কাজটা নির্ণয় করব ঠিক আগের মতোই, চিত্রটা একদম আগের মতোই। কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু, এবার আমরা কি লিখছি সংজ্ঞা, এখানে আমরা কাজের সূত্র 2 নম্বর যে লাইনটা এটা আমরা ব্যাখ্যা করব, সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ। আগে কিন্তু শিখছিলাম বল, সরণের জায়গায় ছিল বল, বল গুণন সরণের দিকে উপাংশ বলের উপাংশ, এবার হবে সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ। তো এই ক্ষেত্রে ফর্মুলা কি আসে সেটা দেখব। তাহলে এখানে আগে লিখি সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ। তাহলে আমরা প্রথমে সরণটা বসে নিই। আমাদের সরণ যেহেতু এখানে পুরোটাই চাইছে, সরণের উপাংশ না, পুরো সরণটাই কিন্তু চাইছে, তাহলে পুরো সরণটা আমাদের কি হবে, ওবি মানে এস। তাহলে আমরা এই সরণটা বসে দিই এখানে এস পূরণ। এখন আমাদের কঠিন কাজটা হচ্ছে এই সরণের দিকে বলের উপাংশ কত, সরণের দিকে, অর্থাৎ আমাদের বলের মানটা হচ্ছে যে পুরো এই দৈর্ঘ্যটা, কিন্তু এই দৈর্ঘ্য আমাদের নিলে হবে না, এই দৈর্ঘ্য আমাদের নিলে হবে না, আমাদের নিতে হবে কোনটা, এই বরাবর, অর্থাৎ এবি বরাবর সরণের বলের কতটুকু মান আসলে আসে। এর জন্য আমাদের কাজ কি, আমাদের কাজ হবে এই এ বিন্দু থেকে একটা লম্ব টানা, সরণের উপরে লম্ব টানলাম, এর ফলে এই যে দৈর্ঘ্যটা সৃষ্টি হলো ওর থেকে এখানে, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের সরণের দিকে বলের উপাংশ। তাহলে এই দৈর্ঘ্যটার মানটাই আমাদের লাগবে, এই দৈর্ঘ্যটা কত এটা আমাদের লাগবে।
আমরা এখন দেখো খেয়াল করো, এই যে এটার সাথে কিন্তু থিটা কোণ উৎপন্ন করছে, এই বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। আমরা এখানে যদি একটা লম্ব থাকতো এই বরাবর যদি একটা লম্ব থাকতো, তাহলে লম্ব যদি থাকতো, এই দৈর্ঘ্যটা কত হতো? এই দৈর্ঘ্য, হ্যাঁ, এই দৈর্ঘ্য হতো এফ সাইন থিটা। আর এই দৈর্ঘ্য কত হবে? এর সাথে থিটা কোণ আছে, তাহলে এটা হচ্ছে এফ কস থিটা। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো যে সরণের দিকে বলের উপাংশ, আমাদের সরণের দিকে বলের উপাংশ এটা কিন্তু এই এফ কস থিটা, এই যে এইটুকু দৈর্ঘ্যটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে এফ কস থিটা। টোটাল আমরা কি পাইলাম? এটাকে যদি সাজিয়ে লিখি, এফ এস কস থিটা। আর এফ এস কস থিটা সমান সমান লেখা যায় এফ ডট এস। তার মানে আমরা কি শিখলাম? যে ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস। এর মানে হচ্ছে যে আমরা যে দুইটা লাইন শিখছিলাম, এই যে 2 নাম্বার লাইন আর প্রথম লাইন, যে লাইনটাই হোক না কেন, আমরা যেটাই ব্যবহার করি, আমাদের কাজের ফর্মুলা সবসময় একই আসবে। আর সেটা হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা বা এফ ডট এস, এই দুটার ডট প্রোডাক্ট। আশা করি আমরা ক্লাসটা বুঝতে পারছি।